অনেকেই আছেন যারা আপনারা জন্ম ছকে থাকা যে সমস্ত গ্রহরা আছে সেই সমস্ত গ্রহদের মধ্যে দেখবেন যে বেশিরভাগ মানুষই বেশিরভাগ সময় শনি, রাহু, শুক্র এই সমস্ত গ্রহদের নিয়ে বেশি আলোচনা বা বেশি চিন্তা ভাবনা করেন। কারণ তারা মনে করেন যে জন্মছকে থাকা কিছু গ্রহ তারাই বোধহয় বেশি শক্তিশালী বা তাদের ঊর্জা হয়তো বেশি। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলছে যে একটা মানুষের জীবনে প্রত্যেকটা গ্রহের প্রভাবই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের জন্মছকে থাকা প্রত্যেকটা গ্রহই কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই শুধুমাত্র শনি, রাহু বা শুধুমাত্র শুক্রের কোথায় কি অবস্থান, কোথায় কি সংযোগ করছে, কবে কোন রাশিতে ট্রানজিট করছে, কোন নক্ষত্র পরিবর্তন করছে, এই নিয়েই কিন্তু বেশিরভাগ মানুষ কম বেশি সবসময় চিন্তা ভাবনা করেন বা দুশ্চিন্তা করেন। কিন্তু আদপেও বিষয়টা সেরকম নয়। আমাদের মানব জীবনে প্রত্যেকটি গ্রহের যে গুরুত্ব, সেই প্রত্যেকটি গ্রহকে সমানভাবে প্রাধান্য দিতে হবে এবং সমানভাবে তার কিছু প্রভাব আমাদের জীবনে কিন্তু পড়ে। তো আজ আমি অত্যন্ত যে বিষয়টিকে বা যে গ্রহটিকে নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না, সেই গ্রহটিকে নিয়েই আমি আজ কথা বলবো, সেটি হলো চন্দ্র। তবে এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা নিজস্ব জন্ম কুষ্টি তৈরি করতে চাইছেন বা জন্ম কুণ্ডলী বা জন্ম পঞ্জিকা তৈরি করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কারণ আমি কিন্তু সম্পূর্ণ কুষ্টি হাতে লিখে তৈরি করি এবং সেই কুষ্টির মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে একটা মানুষের, একজন ব্যক্তির সমস্ত কিছু ডিটেলিং এ থাকে। লগ্ন চার্ট থাকে, নবতারা স্বর্ণালী থাকে, গ্রহের স্থিতি থাকে, জন্ম নক্ষত্র অনুযায়ী তার জীবন কেমন হবে তাই থাকে, বিস্তারিত বর্ণনা থাকে জীবনের, বিভিন্ন রকম ডিভিশনাল চার্ট থাকে, পঞ্চাঙ্গ থাকে, বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ, এছাড়াও যোনি, গণ, এই সমস্ত ডিটেলিং থাকে। বিভিন্ন রকমের প্রতিকার নিয়ে সেখানে কিন্তু একদম বিস্তারিতভাবে সবকিছু পেয়ে যাবেন। তো যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছেন যে জন্মকুষ্টি বানাবেন নিজেদের বা নিজেদের পরিচিত কারো, তারা অবশ্যই কিন্তু আমার এই নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার আসি মূল বিষয়, যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আমি কিছু বলবো বলে ঠিক করেছি, সেটি হলো যে আমাদের জন্ম ছকে থাকা চন্দ্রকে নিয়ে। দেখুন, চন্দ্রকে নিয়ে আমরা কিন্তু খুব বেশিরভাগ মানুষই আছি যারা কিন্তু খুব একটা ভাবি না। কেন ভাবি না, কি জন্য ভাবি না সেটা জানি না, কিন্তু চন্দ্র আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোয়া দুদিন ছাড়া এক রাশি থেকে আর এক রাশিতে ট্রানজিট করে, গোচর করে, বিভিন্ন নক্ষত্রের ওপর দিয়ে বিভিন্ন সময় কিন্তু ট্রানজিট করে। এবার কেন চন্দ্রকে গুরুত্ব দেব বা কেন এতদিন দিইনি, সেটা নিয়ে আমি একটু আপনাদের সাথে খোলামেলা কিছু আলোচনা করি। দেখুন, চন্দ্র এমন একটি গ্রহ যে গ্রহটার কিন্তু টোটাল ইউনিভার্সে, মহাবিশ্বে, যার কিন্তু সম্পূর্ণভাবে জল, আমাদের যে মহাবিশ্বে যে 3 ভাগ জল, তার ওপর কিন্তু চন্দ্রের প্রভাব সব থেকে বেশি। আমরা প্রত্যেকেই জানি যে সমুদ্রে জোয়ার ভাটা থেকে শুরু করে নদীতে জোয়ার ভাটা, যে কোনো জোয়ার ভাটায় কিন্তু চন্দ্রের ভূমিকা একটা অপরিসীম ভূমিকা। তো যেখানে ডাইরেক্ট চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তির জন্য, চন্দ্রের প্রভাবের জন্য, যেখানে আমাদের মহাবিশ্বে থাকা 3 ভাগ জলকে যে গ্রহটি সম্পূর্ণভাবে আকর্ষণ করছে, যে সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে যে গ্রহটি, তো সেই গ্রহের গুরুত্ব একটা মানব জীবনে অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের যে মানব শরীর, সেই মানব শরীরে অলমোস্ট 70% জল আছে এবং আমাদের যে ব্রেন, সেই ব্রেনে কিন্তু 90 থেকে 95% জল আছে। তাহলে পরে চন্দ্রের তো মানব জীবনের সেই জলের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকবেই, তাই না? তো সুতরাং চন্দ্রকে এড়িয়ে গিয়ে আমরা যদি এখনই
প্রথম থেকেই যদি শুধুমাত্র শনি, রাহু বা শুক্র বা মঙ্গল এদেরকে নিয়ে ভাবি, সেটা ভাবা যেতেই পারে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কিন্তু হবে যদি আমরা চন্দ্রকে নিয়ে ভাবি। এবার কেন চন্দ্রকে নিয়ে ভাববো? কারণ চন্দ্রের প্রভাব জন্মছকে কি ধরনের, বা চন্দ্রের প্রভাব কি ধরনের একটা ট্রানজিটে একটা মানুষের জন্ম কুষ্টিতে মানে D1 চার্টে বা লগ্ন চার্টে প্রভাব বিস্তার করে জানেন? দেখুন, চন্দ্র যদি একটুখানিও ডিসব্যালেন্স হয়ে যায়, চন্দ্রকে যদি দুম করে কিছু না বুঝেও কেউ প্রতিকার ভুলবশত করে ফেলে, তাহলে কিন্তু একটা সুস্থ মানুষ মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারে। কারণ আগেই বলেছি যে আমাদের ব্রেনের প্রায় 90 থেকে 95% যে জল, সেই জল কিন্তু আমাদের ব্রেনে আছে, এবং এই জলের সাথে কিন্তু চন্দ্রের একটা মারাত্মকভাবে কানেকশন আছে। কারণ চন্দ্র কিন্তু জলকে নিজের দিকে আকর্ষণ করে, মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এই জলকে কিন্তু প্রভাব বিস্তার করে, জলের ওপর কিন্তু প্রভাব বিস্তার করে। তো আমাদের যে বডি অ্যানাটমি, তাতে বিভিন্ন রকমের হরমোনের সাথেও কিন্তু ওয়াটারটা অনেক বেশি। সুতরাং চন্দ্রের ভূমিকা আমাদের অগ্রাহ্য করলে বা এড়িয়ে গেলে কিন্তু চলবে না। ধরা যাক যে একটা মানুষ কোনো একটা দুম করে সিদ্ধান্ত নিল, কিন্তু কেন নিল? সেই মানুষটা সেরকম সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয়, কেন নিল? এখন এর প্রশ্ন খুঁজতে গেলে দেখবেন এই যে সোয়া দুদিন ছাড়া চন্দ্র যে এক রাশি থেকে আর এক রাশিতে গোচর করে, দেখবেন যে রাহুর ওপর দিয়ে যখন চন্দ্র ট্রানজিট করে, তখন মানুষের কিন্তু বুদ্ধি ভ্রষ্ট হয়, মানুষের কিন্তু মাথায় কিছু ভ্রম তৈরি হয়, এবং তার ফলস্বরূপ সে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবার যেই সে হঠকারী সিদ্ধান্তটা নিয়ে ফেললো সেই ট্রানজিটে, সে সেই মতো কাজ করতে গেল, যেই ট্রানজিটটা কেটে বেরিয়ে চলে গেল বা আরেকটু সময় যেই গেল, তার মনে হলো যে আমার সিদ্ধান্তটা সেদিন ভুল ছিল। এরকম ছোট ছোট বিষয় কিন্তু আমাদের জীবনে একটা খুব বড় জায়গা তৈরি করে, যেই জায়গা থেকে কিন্তু আমাদের আক্ষেপ অনেক বেশি তৈরি হয়। যদি পরে দেখবেন যে চন্দ্র হঠাৎ করে বুধের ওপর দিয়ে ট্রানজিট করছে, বা বুধের কোনো নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যদি ট্রানজিট করে, বুধের অবস্থান যদি খুব একটা ভালো না থাকে তার জন্মছকে, তাহলে দেখবেন যে তার যে সমস্ত যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যমের মধ্যে হঠাৎ করে কোনো বচসা সৃষ্টি হবে। হঠাৎ করে সে দেখবেন যে তার কথাবার্তার মধ্যে একটা হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়। যদি পরে এই চন্দ্র কখনো কখনো শুক্রের ওপর দিয়ে যখনই আপনার জন্মচাটে ট্রানজিট করবে, তখন দেখবেন আপনার তো বিলাসিতা জীবন ছিলই, কিন্তু আপনি হঠাৎ করে খুব অদ্ভুত ভাবেই আপনি দেখবেন হঠাৎ করে পারফিউমের জন্য, মানে লিকুইড যে সমস্ত জিনিস প্রসাধনীর মধ্যে আছে তার উপর আকৃষ্ট হলেন, এবং সেখানে বেশ কিছু টাকা আপনি খরচ করলেন। তারপর কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি অযথাই এই সময় শুধু শুধু এই জিনিসগুলো কিনলাম, এগুলো আমার কিন্তু এখন প্রয়োজন ছিল না, এগুলো আমার এখন নেসেসারি নয়, অন্য কিছু নেসেসারি। সুতরাং চন্দ্রকে কিন্তু আমরা সাধারণভাবে খুব মনে করি, আমরা মানব জীবনে বেশ কিছু মানুষ মনে করেন যে চন্দ্র একটা সামান্য খুব কোমল একটা গ্রহ, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটি গ্রহ মানব জীবনের কাছে ছোট বা তাকে তুচ্ছ ভাবে মনে করার কিন্তু কোনো বিষয় নেই, বা কোনো কিন্তু মানে কোন রকম কিন্তু তাকে ছোট করার মতো কোনো কিন্তু প্রবৃত্তিও দেখানো উচিত নয় একটা মানুষের। যাই হোক, তো এবার এই চন্দ্র যদি ঠিকঠাক মতো আমাদের জন্মছকে অবস্থান না করে, তাহলে কিন্তু আপনার যে ছোট খাটো ভ্রমণ, সেই ভ্রমণ থেকে কিন্তু আপনি আনন্দ পাবেন না। আপনি যত ছোটখাটো ভ্রমণে আনন্দ পান, সেগুলো কিন্তু আপনি পান চন্দ্রের জন্য। আপনার যতক্ষণ না পর্যন্ত চন্দ্র স্ট্রং হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ছোটখাটো ভ্রমণে আনন্দ পাবেন না, সেগুলোতে আপনার মনে হবে যে অর্থ ব্যয় এবং সময় ব্যয়। কেন আমি ভ্রমণের কথা বললাম? কারণ আমরা কিন্তু ছোটখাটো ভ্রমণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কর্মজীবনের জন্য করে থাকি, এবং কর্মজীবনে এই সমস্ত ছোটখাটো ভ্রমণ এবং কর্মজীবনে মাঝে মধ্যেই আমাদের টুকটাক বাইরে যাওয়া বা আমাদের কোথাও গিয়ে কাজটা সেরে আসার জন্য কিন্তু যে এনার্জিটা দরকার হয়, সেটা আমরা চন্দ্রের থেকে পাই। এখন ভাবুন যে আপনাকে আপনার কোম্পানি বা আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো কাজের জন্য বাইরে যেতে হচ্ছে, আপনার কিন্তু বিরক্ত লাগবে, কারণ চন্দ্রটা আপনার জীবনে
খুব একটা মানে আপনার জন্মছকে খুব একটা ভালো অবস্থায় নেই। সেই কারণে আপনাকে বারবার যদি বাইরে কেউ যেতে বলে বা কোনো সময় যদি আপনার ব্যক্তিগত কোনো কাজের জন্য বাইরে যেতে হয়, আপনার মধ্যে একটা খিটখিটানি ব্যাপার চলে আসবে, আপনি ইরিটেট হবে, আপনি বিরক্তিতে ভুগবেন। অনেকেই আছেন দেখবেন যে একটা জায়গায় বসে কাজ করতে চায়, তাকে যেই বলা হয় যে আপনি এই কাজটা, আপনার এই কাজটা করার জন্য আপনি একটুখানি 200 কিলোমিটারের মধ্যে কোথাও গিয়ে কাজটা সেরে আসুন, তখন তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের রাগ চলে আসে, বিভিন্ন রকমের উগ্র মেজাজ চলে আসে। তার কারণ কিন্তু চন্দ্র। তো কর্মজীবনেও কিন্তু দেখুন কিভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই আপনি ধরুন না কেন, সেভাবেই কিন্তু চন্দ্র একটা অদ্ভুত ভাবে মেল্ট করে আছে আমাদের জীবনে। সুতরাং শুধুমাত্র বড় বড় গ্রহ মানে নিজের মনে করে কোনো গ্রহকে বড় করে ফেলা বা ছোট করে ফেলা, এগুলো কিন্তু করা একেবারেই ঠিক নয়। চন্দ্রের ভূমিকা এতই আমাদের জীবনে যে এই চন্দ্র কিন্তু ট্রানজিটে যখন যখন এই চন্দ্র, আপনি ধরুন কোনো একটি কাজ করতে যাচ্ছেন, আপনার জীবিকার কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো কাজ, আপনি ধরুন আপনার যে কর্মভাব লগ্নকে এক ধরে অ্যান্টি ক্লকওয়াইজ দশম ঘরটা আপনার কর্মভাব, সেই কর্মভাব থেকে যখনই চন্দ্র একাদশ স্থানে অবস্থান করবে, অর্থাৎ দশম ঘরের একাদশে যখন চন্দ্র অবস্থান করবে, তখন যে কাজটি আপনি করবেন সেটা সাফল্য পাওয়ার সম্ভাবনা আপনার 80-85%। অবশ্যই তার জন্য আপনার জন্মছকে কিন্তু চন্দ্রকে খুব ভালো অবস্থায় থাকতে হবে, চন্দ্রকে খুব শুভ এবং বলবান হতে হবে, লগ্ন সাপেক্ষে হতে হবে। আপনি কোনো জিনিসের প্রাপ্তি খুঁজছেন, আপনি কোনো জিনিসের সাফল্য খুঁজছেন। এখন প্রত্যেকেই জানেন যে সাফল্য বা স্থায়িত্ব বা প্রাপ্তি আমরা দেখি আমাদের 11th হাউস থেকে বা একাদশ ভাব থেকে। এই একাদশ ভাবের একাদশে যখন পরে চন্দ্র যাবে, তখন দেখবেন আপনার প্রাপ্তিটা দুম করে হয়ে গেল। আপনার স্থায়িত্বটা, যেটা এতদিন ধরে স্থায়িত্ব আসবে কি আসবে না নিয়ে আপনি ভাবছিলেন, সেই স্থায়িত্বটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। খুব ইজি একটা ক্যালকুলেশন আমি এটা বললাম। এটা ছাড়াও অনেক রকম ক্রাইটেরিয়া আছে দেখার, কিন্তু আমি খুব ইজি ভাবে বললাম। আপনি যে ভাব ওরিয়েন্টেড কাজ করতে চাইছেন, যে ভাব ওরিয়েন্টেড, যে আপনি যে কোনো ভাব ওরিয়েন্টেড কোনো কাজ করতে চাইছেন, সেই ভাব থেকে যদি পরে চন্দ্র আপনার সেই ভাবের একাদশে অবস্থান করে ট্রানজিটে, তাহলে দেখবেন যে সেই কাজে আপনি সাফল্য পাবেন। তো এই হচ্ছে চন্দ্রের একটা খুব দারুণ মজাদার গল্প। তো তাই শুধু শুধু রাহু বা শনি বা শুক্র এই সমস্ত গ্রহকে নিয়ে অরিড না হয়ে চন্দ্রকে নিয়ে একটু দেখতে শিখুন, চন্দ্রকে নিয়ে একটু ভাবতে শিখুন। দেখবেন চন্দ্র ঠিক ঠিক জায়গায় যখন যখন ট্রানজিট করবে, আপনার ঠিক ঠিক কাজগুলো হবে। তবে আবারও বলছি, চন্দ্র কিন্তু যেহেতু সম্পূর্ণভাবে জলের ওপরে তার নিজের আধিপত্য বিস্তার করতে সক্ষম, সেই কারণে চন্দ্র কিন্তু দুমদাম করে চন্দ্রের প্রতিকার করলে পরে কিন্তু একজন সুস্থ মানুষও মানসিক ভারসাম্যহীন তৈরি হতে পারেন। অর্থাৎ পাতি বাংলায় আমরা যাকে বলি পাগল পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। তাই ভীষণভাবে সাবধান, চন্দ্রকে ভাবতে, চন্দ্রকে বুঝতে, জন্মছকের কি অবস্থায়, কি প্যারামিটারে আছে, কি ধরনের সে কাজ করছে, কি দৃষ্টি দিচ্ছে না দিচ্ছে, এই সমস্ত ব্যাপারকে বুঝতে হবে। বুঝে সেই চন্দ্রকে যদি ঠিকঠাক মতো ম্যাথামেটিক্যালি অঙ্কের মাধ্যমে যদি ঠিকঠাক মতো সাজানো যায়, তাহলে দেখবেন এই চন্দ্র থেকে, চন্দ্র আপনাকে অদ্ভুত অদ্ভুত জায়গায় ট্রানজিট করে করে অদ্ভুত অদ্ভুত প্রাপ্তি যোগ, সুখ, আনন্দ আপনার জীবনে দিতে পারে। তো এই হলো আজকের ভিডিও। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন।